নমস্কার, আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আর আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর দেববর্ণা বসু। নমস্কার, স্বাগত। নমস্কার। তো দেববর্ণা কে, কেন শুনবো আমরা দেববর্ণার কথা? দেববর্ণা সে নিজের মুখেই বলবে। আমি একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক স্টুডেন্ট, প্র্যাকটিশনার আর লাভার। আচ্ছা, and I perform as well. My life is entirely based on Indian classical music. So I was born in a family of music. একদম। আমরা ধীরে ধীরে আসি, কথার পর কথা আসুক, তাহলে মনে হয় আরো ভালো হবে, কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। আমি তোমার সাথে তুমি করেই কথা বলছি, আর আজ কিন্তু আমরা কোনো সাক্ষাৎকার নয়, একদম পুরোটাই স্ক্রিপ্টেড পডকাস্ট। একদম। আর টোটালি বলা যেতে পারে যে এটা একটা আড্ডা চলবে, ঠিক আছে? হ্যাঁ। তো তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাওয়ার, তোমার কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্ম? বার্থ প্লেস হচ্ছে নর্থ বেঙ্গলি। আমি শিলিগুড়িতে জন্মেছি। আর I come from a family of music. তুমি আমার মার কাছে গান শেখো, so you do have an idea about it. একদম। আমি তো জানলে হবে না, দর্শকদের জানাতে হবে, তো তোমায় একটু এক্সপ্লেইন করতেই হবে। আমার দাদু শ্রী উৎপল বসু, উনি হি ইজ অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট। হি ওয়াজ আ স্টুডেন্ট অফ পণ্ডিত রতন ঝঙ্কারজি। রতন ঝঙ্কারজি একজন খুব নামকরা বিখ্যাত ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট ছিলেন। ওনার কাছে আমার দাদু তালিম নেন। And after Ratan Shankarji, he had studied from Pandit Chinmay Lahiri ji. Acha. They were from Calcutta. He's from Calcutta, my grandfather. Tarpare he shifted his base to North Bengal. North Bengal, he was the person that brought classical music. আগে আমাদের উত্তরবঙ্গে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত একটু ছিল না। So he was the person who came from Calcutta and he established the genre over here. He was the first person who had spread this genre. Ebar I'm born into this family. He's a singer. My mother is a singer. My grandmother is also an artist. Tai you can tell that ei mahole থেকে আমি বড় হয়েছি বলে মিউজিক is very natural to me. It came very natural to me. আমার কোনোদিন মানে a lot of people ask না কি এক্স্যাক্টলি কবে থেকে শেখা শুরু। একদম একদম এক্স্যাক্ট পিন পয়েন্ট করাটা না খুব ডিফিকাল্ট when music is integrated into your life this way. ছোটবেলা থেকেই ঘরে ক্লাস হতো, মা রেয়াজ করতেন, দাদু রেয়াজ করতেন, দিদা গান করতেন। তাই এক্স্যাক্টলি কোন মোমেন্ট থেকে যে আমি I just picked on it. It was there. শুরু নেই, I was born into it. হ্যাঁ, কিন্তু রেয়াজ যে জিনিসটা, যেটা এক ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা থাকে টুয়ার্ডস ক্লাসিক্যাল মিউজিক, ওটা অ্যারাউন্ড 10 যখন একটু সেন্স হলো কি আচ্ছা এটাও একটা সাবজেক্ট, এটাকে অ্যাকচুয়ালি করতে হয়, বসে ঠিক করে করতে হয়, ওটা অ্যারাউন্ড 10-11 বছর থেকে ওই অ্যাওয়ারনেসটা এলো that this Indian classical music is a discipline. There are a lot of people learning. There are actual rasikas listening. শ্রোতা আছে, ওদেরকে কিছু শোনানোর জন্য একজন আর্টিস্টের প্রিপারেশনস দরকার, সেই প্রিপারেশনসের জন্য রেয়াজ দরকার। এই সব আস্তে আস্তে আইডিয়াসগুলো যখন ঢোকা শুরু করলো মাথায় এই 11-12 বছর, তখন থেকে একটু রেয়াজটাকে লাইফে নিয়ে এলাম। মানে আমাকেই বলতো সবাই যে রেয়াজ একদম। তো তোমার শুরুটা কি তোমার মায়ের হাত থেকে না তোমার দাদুর হাত? দাদুর হাত থেকে। And he was a very strict guru. আমরা এভরি উইকেন্ড দাদুর বাড়িতে যেতাম। আচ্ছা। আর রেয়াজটা তখন করতাম হচ্ছে, দাদু জিজ্ঞাসা করতো, দাদু আর দিদা তোমরা রেয়াজ করেছো এন্টায়ার উইক? তখন যদি বলতাম না, we would love them, no? Grandparents, so their face would fall, they would be disappointed. But if it would tell them হ্যাঁ রেয়াজ হয়েছে এই উইকে, they would be very happy. ওই নিউজটা বলা চলো যে হ্যাঁ হ্যাঁ আমরা দাদুন আমরা রেয়াজ করেছি, খুশি দুজনে মিলে। তা ওদের জন্য না প্রথমে the রেয়াজ started to make them happy, so that we would go over there. আর আরেকটা জিনিস ছিল, তখন we started playing video games as kids. আচ্ছা। যদি রেয়াজ হতো আর ভিডিও গেমটা মা বুদ্ধি করে রেখেছিল পুরো সেটআপটা আম্মা দাদুনের বাড়িতে। আচ্ছা।
যদি এন্টায়ার উইক রেয়াজ হতো তাহলেই পুরো কম্পিউটার পাওয়া যেত। ভিডিও গেম 2 ঘন্টা আমি আর বোন। তো ওটার লোভে কিছুটা রেয়াজ করতেই হবে। কোনো দিন আমি আর বোন মানডে টু ওয়েডনেসডে কিচ্ছু করতাম না রেয়াজ। এবার সানডে আসছে না, চলো এবার থার্সডে থেকে শুরু করি, হাফ অ্যান আওয়ার রিপোর্ট দিলাম, ভিডিও গেমটা আফটার অল খেলতে হবে। একদমই তাই। আর এই যে তুমি পড়াশুনো করেছো কোথায়? আমি এখানেই পড়তাম, শিলিগুড়িতে মাবার স্কুলে? স্কুলে পড়তাম এখানে 10th, তারপরে ক্লাস 12th এর পর আমি বাইরে চলে যাই, পুনেতে যাই, ওখানে আমি গান শিখি, ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি, মানে এন্টায়ার বড় হওয়াটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে হয়েছে আমার। আচ্ছা, ওখানে আমি গুরুকুলে থেকে শিখেছি। একদম। ছোটবেলায় পড়াশোনাটা তোমার ইংলিশ মিডিয়াম স্কুলে, হ্যাঁ। তুমি 10th পর্যন্ত মবাটে পড়াশোনা করেছো, একদম। তো মবাটের পর তুমি মহারাষ্ট্রে চলে গেছো। মাবাটের পর মার্গারেটে ছিলাম আচ্ছা। স্কুলে, তারপরে আমি চলে গেছি আচ্ছা, 11-12 পর্যন্ত এখানে? এখানে। আচ্ছা, তারপরে? তারপরে আমি মহারাষ্ট্র চলে গেছি, ওখানে ললিত কলা কেন্দ্র গুরুকুল বলে আছে, হুম, সেখানে আমি বিএ করেছি, এমএ করেছি, এই হায়ার স্টাডিজটা আমার ওখানেই হয়েছে। আচ্ছা। তো এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা শুনলেই লোকে বলে পড়ার প্রচুর চাপ, তার উপর তোমাদের আইসিএসসি ছিল। আইসিএসসি বোর্ড। হ্যাঁ, তো এই আইসিএসসি বোর্ডে পড়াশুনো সামলে ঠিক কি করে এই গানের ধারাকে ধরে রাখতে পারলে তুমি? তখন ছোট ছিলাম তো কিছুটা বকার ভয়, আচ্ছা, তাই না? when you are like 8, 9, 10 years old, যখন থেকে অ্যাকচুয়ালি আমাদের একদম মা দাদু ওরা ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হিসেবে যখন রেয়াজটা শুরু করলো, তখন পড়াশোনাটা খুব চাপ ছিল, বাট স্কুল থেকে আসার পর হুম 5টা থেকে 6:30 হুম বা 5টা থেকে 5:30 এইটুকু একটা হাফ অ্যান আওয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করতো রেয়াজ। আচ্ছা, বা আরেকটা খুব ভালো জিনিস এখন মনে হয় বড় হয়ে গিয়ে খুব ভালো জিনিস যেটা ওরা আমাদের করাতো, মানে দুজনকে, আমি আর আমার বোনকে, সেটা হচ্ছে আমাকে অফেন দে উড কল টু দ্য ক্লাসেস, ক্লাস হচ্ছে তো এসব বসো ক্লাসে, ওকে, ক্লাসে যেটা হচ্ছে সেটা ওদের সঙ্গে গাও, বাকি স্টুডেন্টসদের সঙ্গে গাওয়ানো। এই সবাই করছে বলে কিন্তু একটা মনে হয় when everybody is doing আমিও একা একা দেখবি কোনো অ্যাক্টিভিটি করতে গেলে ঠিক আছে কালকে হবে, বাট when you see people of your generation of the same age doing music, then you're like ও করছে আমিও করবো, একদম একদম। ইন্টারেস্ট এভাবেও গ্রো করে দিয়েছে। তারপরে কম্পিটিশনস গুলোর নাম লিখে দিত। এবার সামনে সাপোজ একটা প্রোগ্রাম আছে বা যদি একটা কম্পিটিশন থাকে, তো একটা ওটা না চাপ থাকে, ইউ হ্যাভ অ্যান এইম, আ গোল, ওকে, আই হ্যাভ আ গোল, তা আই মাস্ট প্র্যাকটিস, একদম তাই এই ছোট 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 গোলস করে দিত আমাদের। একদম একদম। তো তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ, এখন বেশিরভাগই, অনেক বলাটাই ভুল, বরং বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তাদের স্কুলের টাইমটা থাকে, তারা সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে, তাদের ফিরতে ফিরতে হয়তো কখনো 4টাও বেজে যায়, আসার পরে তারা টিউশন ছোটে, টিউশন থেকে এসে তারা রেওয়াজ করতে পারে না। তো তাদের, হ্যাঁ, তাদের ক্ষেত্রে করণীয়টা কি? অনেকেরই তো ইচ্ছে থাকে যে আমি গান নিয়ে এগিয়ে যাব, তাহলে তাদের অনেক সময় দেখবে প্রচুর পড়ার প্রেশারের রেগুলার বেসিসে বসতেও ইচ্ছে হয় না। তো কোথাও গিয়ে, হ্যাঁ, কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে তোমার বাড়িতে ওই মহলটা ছিল জন্যই হয়েছে, বা অন্যরা সেই মহলটা পাচ্ছে না জন্য হয়নি? মাহল প্লেজ আ হিউজ রোল, ওকে, ইট রিয়েলি প্লেজ এ হিউজ রোল। হুম। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, যেরকম বললে সত্যি খুব প্রেশার থাকে, টিউশনসও তো থাকতো না আমাদের, এখনো তো আছে বাচ্চাদের কত, মানে স্কুল থেকে এসেই 1 ঘন্টা লাঞ্চ করে কিছু স্ন্যাক্স করে টিউশন ধরুন, একদম সামডে 1 আফটার দি আদার, সেরকম ইভিনিংয়ে পসিবলই না। কিন্তু যেরকম এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি না, ঘরে অলরেডি হতে থাকতো গান, যেরকম এভরি সিঙ্গেল নাইট ছোটবেলায় আমার মনে আছে মা ঠিক মানে উই স্লেপ্ট টু দ্য মিউজিক অফ ভীনা সহস্রবুদ্ধেজি বা ভীমসেন যোশী বা কিশোরী মন্ডল, মানে সাবকনশিয়াস মাইন্ডে ওটা যেন মানে এরকম ভাবে জিনিসটাকে না সেট করে সিমেন্ট করে দেওয়ার খুব একটা চেষ্টা করেছে অল থ্রু মাই চাইল্ডহুড। তাই ইভেন যদি রেয়াজ আমি রেগুলারলি করতামও না, কিন্তু পসিবল ছিল না, তো কিন্তু কোথায় যেন ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। ইভেন যেদিন টিউশন থাকতো না সেদিন যখন রেয়াজ করতে বসতাম হয়ে যেত, মানে অল্প অল্প করে, ইটস ভেরি স্লো স্টেপ, ইন দি এন্ড ইটস আ ম্যারাথন, ইটস নট আ স্প্রিন্ট, একদিনে কিছুই হবে না, ইট টেকস আ লট অফ পেশেন্স, একদম লটস অফ টাইম, গ্র্যাজুয়াল হার্ড ওয়ার্ক।
তো ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যখন কথা হচ্ছে, তো রাগ কি তোমার কাছে শুধুই সুরের বিন্যাস নাকি একটা চরিত্র? দুটোই কিন্তু। আচ্ছা। কারণ বেসিক্যালি হোয়াট ইজ আ রাগ? আনফোল্ডিং অফ নোটস, তাই না? একটার পর এক নোটস সাজিয়ে একটা সিকোয়েন্স, একটা ডিজাইন, একটা প্যাটার্ন, এগুলো যখন এই আর্কিটেকচারটা যখন খুলে দিচ্ছে একজন আর্টিস্ট, দ্যাট ফর্মস দ্য ফাসাদ, যেটাকে যেটা চরিত্রটা হয়ে যাচ্ছে। সো ইট বিগিনস উইথ দ্য নোটস অ্যান্ড ইট এন্ডস অ্যাজ আ ক্যারেক্টার। তাই দুটোই একসঙ্গে চলছে। একদম। তো এই যে তোমার স্কুলের পড়াশুনো সমস্ত কিছু সামনে, তোমার মিউজিক চর্চা করা, সেটা নিয়ে এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে পিএইচডি কমপ্লিট করা, তো এই ইচ্ছেটা কেন হলো? তোমার ছোট থেকেই গান নিয়ে এগিয়ে যাব এমনই ইচ্ছে ছিল, নাকি কখনো ভেবেছিলে যে না আমিও আর 5 জনের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হতে চাই? আমি ভেবেছিলাম একটা নর্মাল লাইনে আসবো, কারণ মিউজিক ইজ সো আনপ্রেডিক্টেবল। ইটস ট্রু, আর ইট রিকোয়ার্স আ লট অফ হার্ড ওয়ার্ক। তাই ভেবেছিলাম যে মেবি আই ক্যান হ্যাভ আ নর্মাল লাইন, গেট আ নর্মাল জব। কিন্তু বেসিক্যালি কি বলো তো, লাইক মিউজিক শোড আপ এভরি টাইম আই ট্রাইড টু মুভ অন ফ্রম ইট। ওকে। যেরকম আমি যখন পুনেতে গেছিলাম, আমি বেসিক্যালি আই থট আই উড ডু আ ডিগ্রি অন মাস কম এন্ড জার্নালিজম। আচ্ছা, ঠিক আছে। তা I also have a degree in mass comm journalism. আচ্ছা আচ্ছা। তো আমি ভেবেছিলাম আমি ওখানে গিয়ে হায়ার স্টাডিজ করবো, কিন্তু ওখানে একটা গুরুকুল আছে, ললিত কলা কেন্দ্র গুরুকুল, উইচ ইজ আন্ডার পুনে ইউনিভার্সিটি। ওখানে একটা অডিশন হচ্ছিল, তখন আমি বসে গেছিলাম অডিশনে। সো দ্য পার্সন হু অডিশনড মি বিকেম মাই গুরু, বিদুষী আরতি অন্তর্গত। আচ্ছা। সো আমাকে উনি ডেকে নিয়েছেন ওনার গুরুকুলে শেখাবেন বলে। তাই এভরিথিং হ্যাপেন্ড ওয়ান আফটার দি আদার। তা আমি আর ওই মাস কমের দিকে গেলে না। হ্যাঁ, আমার কেন যেন মনে হলো কি দিস ইজ দ্য কলিং। একটা থাকে না, একটা ইনস্টিংক্ট কাজ করে। তো এভরি টাইম আই ট্রাইড টু মুভ অ্যাওয়ে, মেক এ ডিফারেন্ট ডিসিশন, গো টু আ নর্মাল লাইন, নর্মাল প্রফেশন উইথ আ রেগুলার জব, রেগুলার স্যালারি। কেন যেন এইদিকে আবার ঝুঁকে গেলে একদম হয়ে গেল, হয়নি ওটা কোনোটা। আর অ্যাজ ফার এজ ইউনো, খুব আনপ্রেডিক্টেবল, যেরকম বললাম একটা মিউজিক প্রফেশন, কারণ ইট রিকোয়ার্স ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ স্যাক্রিফাইস, হার্ড ওয়ার্ক, পার্সেস, মানে এভরিথিং। বাট তখন যখন মানে এটা কিন্তু দেয়, ট্রাস্ট মি, নাহলে আমি এতদিন ধরে এটার সাথে একদমই জুড়ে থাকতে পারতে না। কিন্তু লেগে থাকতে হবে, জানো। একদম। এই যে তুমি যখন বললে স্যাক্রিফাইসের কথা, তাহলে একটু শুনি যে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে তোমাকে? প্রথমত বাড়ির থেকে অনেক দূরে চলে যেতে হয়েছে শুধু শেখার জন্য। আচ্ছা। ভালো লাগে না সবসময়। আমি তো ছোট ছিলাম যখন আমি বাইরে চলে গেছিলাম, মা বোনকে ছেড়ে একটুও থাকতে ভালো লাগে না। কিন্তু মা বুঝেছে যে যদি শিখতে হয়, যদি এটাকেই যদি ক্যারিয়ার করে নিতে হয়, তাহলে তো এটা করতেই হবে, শিখতে তো হবে, বিকজ এভরিথিং ইজ স্কিলস। একদম। ক্লাসিক্যাল গান করতে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং শাস্ত্রীয় সঙ্গীতে হচ্ছে টু লার্ন প্রপার টেকনিক, প্রপার স্কিল। সেই টেকনিক, সেই স্কিলস কিন্তু সবাই শেখাতে পারে না। সিলেক্টিভ কজনই কিন্তু সেটাকে, সেই নলেজটাকে তালিম হিসেবে দিতে পারে। একেবারেই তাই। তাই সেই কারণের জন্য মা বলেছে যদি এটাকে ফিউচার, মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস ইয়োর ক্যারিয়ার, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট উইথ ইয়োরসেলফ। ওটাকে তো স্ট্রিক্ট নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি ঠিক করে শিখতে হবে। আমি এখনো সেই যাচ্ছি, বিকজ ইটস অ্যান আনএন্ডিং প্রসেস টু মি। একেবারেই তাই, এটা সত্যিই তাই। কারণ আমরা যখন, আমিও শুনি, এমন নয় যে আমি শুনি না, অন্যদের পডকাস্টগুলো তো আমরাও শুনি। তো সেখানে অজয় চক্রবর্তী একবার বলছিলেন যে আমি এত বছরে এসেও কিছুই শিখতে পারিনি, এরকম মনে হয়। তো আমরা প্রত্যেকেই তাই, প্রত্যেকটা জিনিস সব সময় কিন্তু শিখতেই থাকি। একদমই তাই। তো এই যে তোমার যে এই জার্নি, ফিউচারে তোমার কি করার ইচ্ছে? এখন তো পিএইচডি কমপ্লিট হয়ে গেল, এবার কি করবে ভাবছো? পিএইচডিটা না কিছুটা একটা সেফটি নেটের মতো, জানো তো। আচ্ছা। পিএইচডিটা করা থাকলে, লাইক many students of music, it's very easy to get a good salary. একদম। To be very frank, that is required, তাই না? বাইরে থাকলে, suppose যারা একা থাকে, few, and music is a very expensive business also. একদম। Music is expensive. একদম। You need to have that stability. When you have a doctorate, you have better opportunities. Maybe you can try at college, maybe you can try at a university. You have a better chance. মানে আরেকটু দরজাটা খুলে যায়। একদমই তাই, তাই না? এই কারণের জন্য I have this, আর
মাই অ্যাকচুয়াল এইম ইজ মানে যেটা সব সিঙ্গাররাই বলবে, একজন ভালো গায়িকা হওয়া, খুব ভালো স্কিলফুলি কিছু পেশ করা, সেটাই। তো তুমি এখনো পর্যন্ত লাইভ শো কোথায় কোথায় করেছো? আমি অনেক জায়গায় করেছি, একটু শুনি। আমি ওয়েস্ট বেঙ্গলে তো অবভিয়াসলি করেছি, ছোটবেলা থেকে এখানে করে আসছি, মহারাষ্ট্রে করেছি, আমি মধ্যপ্রদেশে করেছি, উত্তরপ্রদেশে করেছি, তারপরে আই হ্যাভ ডান ইন রাজস্থান, ব্যাঙ্গালোরে করেছি, তারপরে দুবাই, থাইল্যান্ড। ওয়াও, ভেরি গুড। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন? তুমি কি মনে করো এই যে বিদেশে গেছো, দুবাইতে গেছো, থাইল্যান্ডে গেছো, সেই জায়গাগুলোতে তুমি শাস্ত্রীয় সঙ্গীত লোকে কতটা নেয়? অডিয়েন্স না ডিফারেন্ট হয় একদম। আমি যখন পুনেতে পারফর্ম করি বা মুম্বাইয়ে পারফর্ম করি বা কলকাতা বা শিলিগুড়ি, আই হ্যাভ টু বি এক্সট্রিমলি প্রিপেয়ার্ড, কারণ অডিয়েন্স যারা রসিক্স থাকে এইসব জায়গাতে, দে আর ভেরি নলেজেবল। তাদের সঙ্গে পারফর্ম করতে ইটস মজা। এক্সপিরিয়েন্স। একদম একদম। Because when you have rasics who understand, so you can look them in the eye and they know your language. Yes. তো আমি ওখানে আরো চৌতালিও কিছু করলে উনি বুঝে যাবেন, আরো চৌতাল যে কমপ্লেক্স তাল, মাত্রা তাল একদম বুঝে যাবে। ফর এক্সাম্পল, হ্যাঁ 14 মাত্রার 10 মাত্রার যে কোনো তালেই আমি কিছু কম্পোজিশন গাই না কেন, এনারা খুব সুন্দর করে নেবেন, দে উইল জাজ ইউ, দে উইল ক্রিটিক ইউ ভেরি ওয়েল। একদম। এই সব মেট্রো ইন ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটালস বলতে পারেন এগুলো, these places have one kind of rasik. I will call them best rasiks. আচ্ছা। যারা সাপোজ এবার ব্যাংকক একদম বা দুবাইয়ে আছে, they are also very good rasiks. হ্যাঁ। but they are not into that deep in classical music. একদম। They enjoy the music. খুব ওনারা obviously, মন দিয়ে শোনে। but it's for them it's more like পেশকশ টাইপ। আচ্ছা। কারণ আমি যখন বাইরে পারফর্ম করছি, 50% আর ইন্ডিয়ানস, 50% আর ফরেনার্স। একদম একদম। ওদের কাছে ঝাপতাল আর টেরবা একই, ওরা তখন দেখবে সুর কোনটাতে আছে। একদম। তাই যখন বাইরে পারফর্ম করি, আই হ্যাভ এ ডিফারেন্ট মাইন্ডসেট। আমার যে সেট লিস্ট থাকে, ইটস ডিফারেন্ট দ্যান দ্য সেট লিস্ট উইচ আই প্রিপেয়ার টু পারফর্ম ইন ইন্ডিয়া। একদম। তুমি কি নিজেকে সবসময় এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবেই দেখতে চাও? হ্যাঁ, কারণ শাস্ত্রীয়, I call myself a singer and musician because I enjoy creating as well. I am also into new classical stuff. আমি কিন্তু ও ধরনের ক্লাসিক্যাল মিউজিশিয়ান না যে সারাদিন শুধু শাস্ত্রীয় সঙ্গীত শুনে যাচ্ছি, আমি ওটা করি না। কিন্তু আমি I listen to pop music, I listen to English, I listen to all kind of music. Okay. কিন্তু I believe that in the end একটা জনরাকে you have to call your home জনরা, যেটাকে বলে। একদমই তাই। আমি যদি আজকে ক্লাসিক্যাল কোথাও পারফর্ম করি, কালকেই যদি আমি কোথাও গিয়ে পপ করি, দর্শকরাই আমাকে নেবে না। সিরিয়াসলি। একদমই তাই। They'll be like she's jumping from here. একটা জিনিস যে ধরা বলে, আমি সবকিছু শুনি আর সবকিছু করার চেষ্টা করি। When I compose something, I have many different genres in mind. একদম একদম। But then you have to boil it down to one thing. একদমই তাই। ভীষণ ভালো। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যখন কথা বলছি, অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি, এবার তোমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সবার একটু গান শুনতে চাইছে। তোমার কাছ থেকে একটা প্রথমে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু হোক, তারপর যাব অন্যগুলোতেও। ঠিক আছে, আমি একটা শাস্ত্রীয় সঙ্গীতেরই একটা ছোট বন্দিশ পারফর্ম করে শোনাচ্ছি। একদম। हो
ভীষণ সুন্দর একটি গান আমরা শুনলাম দেববর্ণার কাছ থেকে, খুব 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 ভালো, সত্যি একদম মন you. ছুঁয়ে গেছে। আমরা আবারও চলে আসি কথায়। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীত, এটা কি আজকের যারা দর্শক বা শ্রোতা বন্ধু তাদের ধৈর্যের সঙ্গে লড়াই করছে, কি মনে হয় তোমার? মানে এই যে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা ঠিক কতটা, তুমি কি মনে করো? এই প্রজন্ম কি শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসে? আমার তো মনে হয় এখন বেড়ে গেছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আগে তো ইউটিউব এগুলো কিছু ছিল না, কিন্তু এখন দেখো ইউটিউব হ্যাজ ব্রট আ লট অফ পিপল টু ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে এখন, কি কারণ এখন যে যুগটা আছে, ইটস দ্য এজ অফ ডুম স্ক্রলিং। এই কারণে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাপসগুলোর জন্য অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে, কিন্তু শ্রোতা কিন্তু বেড়ে গেছে। লট অফ পিপল আর ডুইং ইট, কারণ এটা ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে না লোকদের কাছে। আগে তো সবাই ক্যাসেট কিনতে হতো, বা ভিনাইল বা সিডি অন রেয়ার প্লেসেস, কোথাও একটা যেরকম এনসিপিএ বা কোনো মিউজিক লাইব্রেরিতে গিয়েই হয়তো কালেক্টর কুড কালেক্ট। কিন্তু এখন ইটস লাইক ট্যাপ অ্যাওয়ে, ইটস বিকাম ভেরি অ্যাক্সেসিবল, কিন্তু অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে। আগে তো অ্যাটলিস্ট ইউটিউব শর্টস ছিল না, এখন তো ইউটিউব শর্টসও এসে গেছে, এখন 1 মিনিটের সবাই ইটস লাইক বেসিক্যালি এখন কি হয়ে গেছে এজটা, ইটস লাইক within a short span of time who can attract more attention. Everybody is fighting for attention. কি করে লোকদের অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এই কারণে অডিয়েন্স রিটেনশন স্প্যানটা একটু অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, বাট ক্লাসিক্যাল ইজ মোর অ্যাক্সেসিবল নাও টু মেনি মোর পিপল দ্যান এভার বিফোর। একদম, এই যে তুমি বলছো স্ক্রলের কথা, স্ক্রল করে লোকে যাচ্ছে, কিন্তু তোমার কোথাও গিয়ে কি মনে হয় যে পুরো গানটা সে ধৈর্য সহকারে শুনছে? যদি গানটা ভালো হয় তাহলে নিশ্চয়ই শুনবে। হ্যাঁ, নিশ্চয়ই, একদম। তো এই যে ইউটিউবের কথা যখন আসলো, সোশ্যাল মিডিয়ার কথা যখন আসলো, এই যে ইউটিউব টিউটোরিয়াল দেয় অনেক জায়গায়, আমরা দেখতে পাই, আমরা কোনো গান তোলার প্রয়োজন মনে হলেই আমরা লিখে দিচ্ছি অমুক গানের স্বরলিপি অমুক গান, এমন করে লিখে দিচ্ছি। তো এই ইউটিউব টিউটোরিয়ালটা শাস্ত্রীয় সঙ্গীত, এই টিউটোরিয়াল দিয়ে কতটা শেখা যায় বলে তোমার মনে হয়? কিছুটা শেখা যায়, একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? মানে if someone is very new to classical music and if he or she wants to have an idea পাওয়ার জন্য YouTube tutorials are very good, কিন্তু any student will understand after 5 months কি শুধু YouTube tutorial দিয়ে কিন্তু শেখাটা পুরোটা সম্ভব না, তাই না? It's like watching an ocean from far away. If you want to take a deep dive, you will need a guru. একদমই, you'll need a face-to-face interaction. তালিম তো দরকার। একদমই তাই, শুধু ওটা প্রিলিমিনারি কাজ চালানোর জন্য ওটা ঠিক আছে। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীত বা অন্য কোনো সঙ্গীতও যারা শিখতে চায়, অনেকেই অনলাইন ক্লাসেস করে, তুমি কি মনে করো যে অনলাইন ক্লাসে খুব ভালো করে শেখা যায় নাকি অফলাইন ক্লাসটা খুব প্রয়োজন? অনলাইন ক্লাস তো is effective if the student had learned previously. প্রিভিয়াস নলেজ থাকলে না অনলাইন শেখাতে, শেখার যে প্রসেসটা এটা ইজিলি গ্রাস্প করা যায়। ফর এক্সাম্পল, অনলাইনে যখন শাস্ত্রীয় সঙ্গীতের যদি কোনো ক্লাস হয়, কোনো গুরু কিন্তু স্টুডেন্টকে লয়কারি শেখাতে পারবে না। একদমই, লয়কারি মানে ইউ হ্যাভ টু প্লে উইথ লয় অ্যান্ড মেলোডি টুগেদার, দ্যাটস কল্ড লয়কারি। এই কিছু যে জিনিসগুলো, ক্লাসিক্যাল মিউজিক ইজ সো ভাস্ট, আর একটা রাগ, যখন ক্লাসিক্যাল মিউজিক শেখা মানে একটা রাগ শেখা, একটা রাগ শিখতে হলে ইট হ্যাজ সেগমেন্টস, ইন্ডিভিজুয়াল সেগমেন্টসগুলো শিখতে হয়। সো ইট স্টার্টস অফ উইথ আলাপ, বন্দিশ, বিস্তার, বোল বানাও, লয়কারি, সরগম, তারপরে দ্রুত, এই ডিফারেন্ট পার্টসগুলো আছে, এত কিছু পার্টস, ইট মেক্স আ 1 hour রিসাইটাল। এবার তুমি বলো অনলাইন ক্লাসে সরগম শেখাটা তো খুব ইজি, সারে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি নি মা পা ধা নি সা, এগুলো ইটস ইজি টু গ্রাস্প, হয়ে গেল। কিন্তু লয়কারি যখন আসছে, ইউ আর প্লেইং উইথ মেলোডি অ্যান্ড লয় অ্যান্ড তাল, everything together, so you've got 4 layers going together in a laikari or bol banao. How is it really possible to learn online?
অনলাইন মোড। কিছু কিছু পার্টস অনলাইনে মজা লাগবে না, একদমই। তখন আই থিঙ্ক এনি স্টুডেন্ট উইল ফিল দ্য নিড ফর গুরু অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম। তো ছোটবেলা থেকে গান শিখতে শিখতে এতটা বড় হওয়া, তারপর শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে করতে পিএইচডি করা, এবং ইন ফিউচার তুমি এটা নিয়েই কাজ করতে চাও এবং করছো। তো এই যে একই রাগ বারবার করে গাইছো, বারবার করে প্র্যাকটিস করছো, সেটা কি কখনো একঘেয়েমি এনেছে, নাকি প্রত্যেকবারই নতুন কিছু করছো, নতুন কিছু শিখছো সেখান থেকে? একঘেয়েমি মানে মনোটনাস লাগে, কিন্তু বোর লাগে না। কিন্তু ধরো একটা রাগ নন্দ, আমি ওটা ব্যাক টু ব্যাক গেয়ে যাচ্ছি, আমি 2 উইকস গাইলাম। 3rd উইকে মনোটনি ইন দ্য সেন্স কি রাগ মানে ইম্প্রোভাইজেশনস। দেখবে একটা জিনিস বারবার ইম্প্রোভাইজ মানে কত আর নতুন কিছু ভাবা যায়। 2 উইকস পর ইউ উইল ফিল দ্য নিড টু টেক আ ব্রেক ফ্রম ইট। আচ্ছা, ব্রেক নিয়ে এবার I do something else. I deal with something else. Next week to অন্য কিছু লাইট গান বা সেমি ক্লাসিক্যাল ও অন্য রাগ দিয়ে। And after 2 weeks when I come back to Nand again, তখন না ওই ব্লকটা চলে যায়। So it's like the mind is refreshed of Nand again and I can think again. তাই মনোটনাস লাগে খুব মাঝে মাঝে, তখন ব্রেক নিয়ে গিয়ে ডুইং সামথিং এলস, লং ব্রেক and then coming back. গান ছাড়া আর কি করতে ভালো লাগে? আমি গিটার বাজাই। আচ্ছা, আমি গিটার শিখেছি। আচ্ছা, তারপর গিটার, আমি খুব বই পড়ি। আচ্ছা, প্রচন্ড বেড়াতে ভালোবাসি। বাহ, কোথায় কোথায় ঘুরেছো গান বাদ দিয়ে, কনসার্ট বাদ দিয়ে? আমরা গেছিলাম হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, গান করে তারপরে তো ঘোরাই হয়, সব মিলে মিশে আর কি চলে। আর এটা এমন একটা জায়গা যেখানে তোমার নিজের ভালো লাগাও আছে, প্লাস ওটাও হয়ে যাচ্ছে, মানে ওই এক কথায় রথ দেখা কলা বাচ্চা। সত্যি তো তারপরে শুধু বেড়ানো হয় একদম। আর কি বই পড়তে ভালো লাগে, মানে কোন ধরনের বই পড়তে ভালো লাগে? অনেক ধরনের। আমার খুব ডিটেকটিভ ফিকশন ভালো লাগে, ডিটেকটিভটা আমার বেস্ট লাগে, আমার ফেভারিট জনরা। কিছু ভালো ক্লাসিক বইও ভালো লাগে। তারপরে এগুলোই ভালো লাগে, সাম রোম্যান্টিক টু অ্যান এক্সটেন্ট। ঠিক আছে, কিন্তু আই এম আ বিগ ফ্যান অফ এই ক্লাসিক্সের মধ্যে সমারসেট মকহাম এদের, আর ডিটেকটিভ ফিকশনসগুলো আমার খুব ভালো লাগে। একদম। গান ছাড়া আর নিজের জীবন নিয়ে কি ভাবছো? জীবন সঙ্গী আছে? জীবন সঙ্গী হয়নি এখনো, মানে হয়েছিল, কিন্তু I think every artist needs someone. So even I did and I still do. It's an up down phase. আচ্ছা, ইন ফিউচার বিয়ে করার ইচ্ছে আছে? নিশ্চয়ই। আচ্ছা, একদমই তাই না? অনেকে আবার এই প্রজন্ম ভাবছে যে না, বিয়ে করব না, বিয়ে করতে ভালো লাগে না। হ্যাঁ, এগুলো অনেকে বলছে। অনেক আছে। তো তোমার ইচ্ছে আছে, তাই তো? 100%। তো তুমি যেহেতু বললে তুমি গিটার বাজাতে পারো, তুমি শিখেছো, তাহলে তোমার কাছ থেকে এবার একটা গিটার বাজিয়ে গান শুনতে। নিশ্চয়ই, একদম। छन 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 करना वंगानी मेरिया, जिदरूबी में लंघानी मेरिया। छन 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 करना वंगानी मेरिया, जिदरूबी में लंघानी मेरिया। छन 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 करना वंगानी मेरिया, जिदरूबी में मेरिया। छन 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 करना वंगानी मेरिया, जिद रोई में लंघानी मेरिया। छन 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 करना এই যে তোমার গানের ধারা, প্রথম তুমি জন্মগতই গান নিয়েই জন্মেছো বলা ভালো। তোমার দাদুর কাছ থেকে সেই ধারাটা তোমার মা নিয়ে চলছেন, আমার গুরু বর্ণালী বাসু। আর তারপরে তুমি কি এই তোমার মায়ের যে এই এত সুর সরগমের যে একটা পরিবার আছে, তুমি কি ইন ফিউচার সেটাকে নিয়ে কাজ করতে চাও, নাকি তুমি একদম ডিফারেন্ট ওয়েতে থাকতে চাও, তুমি তোমার মতো থাকতে চাও? Sur Sargam is always going to have my support. Sur Sargam was established in 1963.
আমার মার জন্মেরও আগে। আগে So it's actually a heritage institution and first institution classical music organization of North Bengal. যেটা আমি বললাম শুরুতেই একদম যে my grandfather was the first person to initiate classical music here. তাই it's a lot of pride for me. তাই আমি it's always going to have I'm always here. তাই আমি যদিও আমি পুনেতে থাকি, যখনই এখানে কোনো কিছু প্রোগ্রাম বা কিছু হচ্ছে আমি কিন্তু চলে আসি, কারণ মা একা দেখেন ইনস্টিটিউশন থাকে, তো মাকে একটু হেল্প করতে ভালোই লাগে আমার। একদম শি হ্যাজ মাই সাপোর্ট। একদম পরবর্তীতে তুমি এই সুর সারগমকে এগিয়ে নিয়ে যাবে, এটা কথা দিচ্ছ? একদম, আই ওয়ন্ট টু লেট ইট ডাউন। একেবারেই তাই। আর তোমার বাড়িতে কিভাবে দিন কাটে যখন তুমি শিলিগুড়িতে আসো? লাইফস্টাইলটা না মিউজিশিয়ানসদের কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। সকালে উঠি, রেওয়াজ করো, তারপরে সকালে রেয়াজ করি, তবলার সঙ্গে প্র্যাকটিস করি, কোনো পারফরমেন্স থাকলে সেটা রিহার্সাল হয়ে যায়। ইভিনিং তারপরে তো লাঞ্চ টাঞ্চ এইসব হয়। ইভিনিং টাইমে যদি কোনো স্টুডিও সেশনস থাকে সেখানে যাই, মোস্টলি থাকে একদম 80% অফ দ্য টাইম কিছু না কিছু কাজ পড়ে যায়, তো ওখানে যাই। আবার ঘরে এসে একটু ক্লাসের জন্য রেডি হয়ে কিছু ক্লাস করাই অনলাইন, ওগুলো করি, তারপরে আবার। বাহ, খুব ভালো। তা এই যে মায়ের কোন জিনিসটা খুব খারাপ লাগে, মনে হয় মা যদি এই জিনিসটা না করতো আমার খুব ভালো হতো? মার এমন কিছু জিনিস নেই যে আমার বাজে লাগে। আমার মাই মাদার ইজ টু পারফেক্ট। আর কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? মার মিউজিক্যালিটি আর এনকারেজমেন্ট। মা কি খুব রাগী? ব্যালেন্সড। আচ্ছা, রাগী একটু না, মানে রাগী যখন রাগী তখন রাগী, ইটস ইন দ্য রাইট প্লেস। আবার মোস্টলি ইটস অ্যাবাউট ব্যালেন্স। শি ইজ আ ভেরি ব্যালেন্সড অ্যান্ড আ ভেরি কমান্ডিং পার্সন, তো ইটস গুড, অল ইজ গুড। আর মায়ের হাতের কোন রান্না খেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ? বিরিয়ানি। দারুণ ব্যাপার। আসার পরে খাওয়া হয়েছে? এখনো হয়নি। বেশ, আবারও আমরা একটু অন্যরকম স্বাদ বদল করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, সবকিছুই হলো। আবারও একটু গানে চলে আসি। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শাস্ত্রীয় সঙ্গীত কি আজও এলিট ট্যাগে আটকে আছে? কি মনে করো তুমি, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে কি কি ভাঙতে হবে? I think we talked about this ki, so due to social media, due to YouTube and social apps, a lot Shastriya Sangeet is very accessible to everybody now. আগে যেরকম শুধু কয়েকটা ঘরানা ক্লোজ সার্কিটে হতো, এখন কিন্তু তা না। ইয়াং জেনারেশন, দে আর ডুইং আ লট অফ এক্সপেরিমেন্টেশনস। আবারও আমরা একটু শাস্ত্রীয় সঙ্গীতেই ফিরে আসি। শাস্ত্রীয় সঙ্গীতের শুনেছি আমি যে নাকি প্রচুর নিয়ম আছে। হ্যাঁ, নিশ্চয়ই। অনেক সময় আমি এটাও শুনেছি যে পা খোলা রাখা যায় না, ঢেকে বসতে হয়। তো এই ধরনের কিছু নিয়ম বিধি নিষেধ কি তুমি মেনেছো কখনো? খুব নিয়ম আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিকে ভীষণ রিজিড ডিসিপ্লিন কিন্তু এটা। মানে ইউ কান্ট বি ল্যাকডাইজিক্যাল উইথ ইট। যেরকম ফার্স্ট অফ অল রিয়াজ, তো মানে রিয়াজ না করা মানে ইটস লাইক ক্রাইম, ইটস লাইক অ্যান অপরাধ। সো রিয়াজ ইজ কম্পালসারি। আর as far as dressing is considered, পাটা obviously ফিমেলদের জন্য ইটস ইদার কুর্তা বা শাড়ি, আর ছেলেদের জন্য তো জানোই কুর্তা পাজামা। পাটা খালি রাখা তো পসিবলই না, ওটা প্রশ্নই আসে না, ওটা পা ঢাকা অবভিয়াসলি। একদম। আর তোমার কি মনে হয় যে শিল্পীর অহং তার শিল্পী সত্তাকে বাড়ায় নাকি নষ্ট করে? নষ্ট করে অবভিয়াসলি, একদমই। কিন্তু এই যে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলে আমি ভীষণ প্রফেশনাল, অনেকে দেখবে ঠিকমতো কথা বলতে চায় না। এই প্রফেশনালিজমটা তোমার কাছে ঠিক কি? Professionalism is when you have reached that level in which your music is so powerful that you don't need to do anything else. You are already established. তোমাকে প্রুফ করার কিছু নেই, মানে you don't even have to wait for anybody to come and tell you that. You just know it from the heart. আর তার কোনো দেখাওয়া থাকবে না, তখন you are who you are. সেটা তো অনেক, it comes at a much later stage in an artist's life. ইয়াংদের জন্য প্রফেশনালিজম, হ্যাঁ, you might get paid for your job, but it's good to stay humble. একদম। এই সময় দাঁড়িয়ে দেখা যায় যে আজকালকার দিনে
বিশেষ করে শুভমিতার ইন্টারভিউতে অনেক জায়গায় শুনি, সে অনেক জায়গায় প্রতিবাদ করেছে। ইভেন আমরাও দেখি যে ভীষণ বড় বড় যে রিয়েলিটি শো, সেখানে অনেক মেকআপ হচ্ছে, বিভিন্ন ধরনের ড্রেস পরে তারা গান গাইছে, ঠিক আছে। এমনকি সে বারবার বলে যে খুব দিখাওয়া হয়। তোমার কি মনে হয় যে এই প্রজন্ম কি শুধুমাত্র ওই সেজে গুজে তারা যে বড় বড় রিয়েলিটি শোগুলোতে পারফর্ম করছে, মেকআপ করছে, লাইট ক্যামেরা এই সমস্ত কিছুই কি মানে এক কথায় টেকনিকটা বেশি নাকি সাধনাটা বেশি, কি বলে তোমার মনে হয়? এখন যেটা শোনা যায় যে টেকনিকটা বেশি, ভক্তি বা সাধনাটা কম। তুমি কি এটার সাথে একমত? আমার মনে হয় জানো তো, ইয়েস অ্যান্ড নো ইয়োর আনসার, বিকজ টেকনিকও দরকার, ভক্তি কিন্তু কমেনি। তুমি যদি দেখো এখন এগুলো অনেক বেড়ে গেছে, পিপল আর ডুইং আ লট মোর মিউজিক, পিপল আর ডুইং আ লট মোর শোজ। কত পার্টিসিপেন্টস আছে, হাউ মাচ মিউজিক ইজ বিং রিলিজড এভরি ডে। এখন ইউ হ্যাভ স্পটিফাই, ইউ হ্যাভ অ্যাপল মিউজিক, SoundCloud, money, it's there everywhere. So since you have so many people doing music, a lot of, and me being an artist, আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, the artist and any kind of artist who is doing a lot of work is devoted. Technique is part of an artist's job. আমাকে নিজেকে ইভলভ করার জন্য I have to learn the techniques. There is no other way. এই কারণেই তো মহারাষ্ট্রে গিয়ে থেকে শেখা, একদম এই কারণেই তো তালিম, এই কারণেই গুরু শিষ্য পরম্পরা। কেন? ইন দি এন্ড ওয়াই অল দিস? It's technique. We have to learn the technique. Now ask yourself, if an artist is fighting so hard for techniques, devotion is already there. Devotion না থাকলে কিন্তু কেউ এগুলো করবে না। So I believe, হ্যাঁ, এই আমাদের জেনারেশনে একটা অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য এই ঝা চকচকে ভাবটা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। বাট টেকনিক ইজ অলসো দেয়ার and devotion is also there. একদম। তো যদি তোমাকে বলা হয় যে 3 মিনিটের মধ্যে একটা রাগ তোমাকে শেষ করতে হবে, 3 মিনিটের মধ্যে, এটা কি শিল্পের সঙ্গে আপোষ করা হবে বলে তুমি মনে করো? আপোষ মানে কি? আমি বুঝিনি তোমার হোয়াটসঅ্যাপ মেসেজটা। আপোষ মিন্স কনসিডার করা। বলছি, হ্যাঁ, আমার আনসারটা 3 মিনিটের ব্যাপারটা একটু চাপের হয়ে যায়। 3 মিনিটে তো বন্দিশ শুধু গাওয়া হতে পারে। একটা ক্লাসিক্যাল পারফরমেন্সের জন্য 5 মিনিট মিনিমাম তো লাগেই। কারণ দেখো, ক্লাসিক্যাল সেগমেন্টস, একটা পোর্শন আমি যদি গাই ক্লাসিক্যালের, smallest portion of a classical repertoire, if you take it, a smallest portion will still have an alap. Alap মানে introduction. একদম কি what are you trying to sing? Alap, একটা ছোট বন্দিশ, আর একটু এন্ড পোর্শনটা করতে 3 মিনিট একটু চাপের ব্যাপার হয়ে যায়, কিন্তু মেবি ইটস পসিবল ইন দিস ডে। বাট 5 মিনিট ইজ এ কমফোর্টেবল টাইম। একদম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমি তোমার থেকেও সময় নেব না। তবে তোমার কাছে ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে আমি অনেক ক্ষেত্রেই শুনতে পাই ক্লাসিক্যাল মিউজিক যারা করে তারা তো সারাদিন ধরে আই করে যায়, এমনভাবে বলা হয় আর কি, ঠিক আছে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সবাই কিন্তু একটু মডার্ন মিউজিকের দিকে ঝুঁকছে বেশি। বর্তমান সময়ে দাঁড়িয়ে সবাই একটু মডার্ন মিউজিকে ঝুঁকছে বেশি। তো যারা এই প্রজন্ম, জেনজি প্রজন্ম যারা আর কি, যারা তারপরেও যারা আসছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? যারা গান শিখবে বলে ভাবছে, দেখো ক্লাসিক্যাল মিউজিক ছাড়া তো কিছুই হয় না, ক্লাসিক্যাল মিউজিক তো সব গানেই দরকার। এবার যারা আসছে, যারা ক্লাসিক্যাল মিউজিককে পছন্দ করছে না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? পছন্দ যারা করছে না, to them I would tell that maybe you don't know about the discipline a lot. কোনো একটা জনরাকে জাজ করার আগে না একটু জানতে হয়, একটু you have to know what it actually is. তাই না? If someone gives me an oil painting, I'll just say, oh, I think it's good. What do I know about the many layers? একদমই তাই। ওই লেয়ার্সগুলো একটু না জেনে, ওই শেডসগুলোর ব্যাপারে না জেনে, I cannot comment on it. I cannot just say I don't like the painting. তো নতুন জেনারেশনকে আমি বলবো যে for people who are doing very well, there are so many who are doing so well in classical music, Gen Z, even the future generation, even the new generations also. To them I would tell that, you know, learn about the shastras a little bit. Shastra মানে কি? Indian classical music is a spiritual discipline. It is actually not for entertainment. একদম। It
একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে। This is a tradition that is a 300 years old genre still alive today. Why? Because all these artists for the past years they have maintained the tradition. A maintain ki kore koreche, they have learned about the shastras. I have learned about the shastras, and I believe that even the new generations, before you try to experiment, before you try to give your comment or your opinions, know about the shastras. So what you're dealing with here is a 300-year-old tradition. তো নতুন কিছু এক্সপেরিমেন্টেশন করার আগে learn. That's all I have to say. Learn from a good guru, and এটাই বলবো। একদমই তাই। তোমার সাথে কথা বলে খুব 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 ভালো লাগলো। মানে এই আলোচনা বা এই আড্ডা যেন শেষ করতে ইচ্ছে করছে না, মনে প্রচুর প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে, কিন্তু তোমাকে পরবর্তীতে আমি আবারও ডাকবো। আশা করি তুমি আবার সাড়া দেবে, আবারও আসবে। এবং আবার আজ যে আলোচনাগুলো হলো না, সেগুলো আমরা নেক্সট ডেতে অবশ্যই করব। আমরা শেষ করব, তবে তোমার কাছ থেকে একটা রাগ প্রধান খুব ছোট করে শুনতে চাই। নিশ্চয়ই। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার বন ছায়, বিজলি চমকায় আমার বন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমি ঝিমি নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমি ঝিমি নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কেশে, চরণ ধ্বনি বাজায় কেশে, নয়ন লুটায় তারি লাজে, নয়ন লুটায় তারি লাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। আপনারা শুনলেন, আজ আমরা ছিলাম ডক্টর দেববর্ণা বাসুর সাথে। আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগ আমরা এখানেই আজ শেষ করছি। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন অতিথির সাথে, নতুন এপিসোডের সাথে। ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমদরিয়া নিউজ। তোমাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।